আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় লেভেল প্লেইং ফিল্ড নেই। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় লেভেল প্লেইং ফিল্ড নেই। নির্বাচন যতই সামনের দিকে এগিয়ে আসবে ততই এই ধরনের বক্তব্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে পাবো বা শুনতে পাই। লেভেল প্লেইং ফিল্ড নেই আজকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন। আমি তার একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। দেশে এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এবং জনগণ সংশয়ের মধ্যে আছে বলে মন্তব্য করেন তিনি। আমি মোস্তফা কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই যে আসলে এই যে নির্বাচন নিয়ে এখনও জনগণের শঙ্কা, এর সঙ্গে আরেকটি জিনিস যোগ হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেটি একটি নতুন দেখছি। আপনি কি ভাবে এটি ব্যাখ্যা করতে চান আসলে যে এই যে শঙ্কা বা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি? জি, ধন্যবাদ আপনাকে জাকির ভাই, খুবই টাটকা একটা বিষয় সামনে এনেছেন। আজই জামাতের দিক থেকে এই বিষয়টা এরকম এত পরিষ্কার করে বলা হয়েছে। এই বক্তব্যটা একসময় দিত বিএনপি, আওয়ামী লীগ আমলে তাদের খুব জোর দাবি ছিল যে নির্বাচনের ফিল্ড সমতল নয়। তাহলে সমতল নয় কেন? তখন বলা হতো যে উচ্চ জায়গায় থাকে আওয়ামী লীগ, বাদ বাকিরা থাকে নিচে বা ফ্লোরে, অথবা জায়গায় নেই, তাদের আসলে জায়গাও ছিল না। বিএনপি তো তখন এক অর্থে নো হয়ারে হয়ে গিয়েছিল, তাদের দলীয় কার্যালয় বন্ধ, এলাকায় যেতে পারে না, কেউ কারাগারে, কেউ নিরুদ্দেশ, নিখোঁজ, অনেকে গুম। ওইরকম অবস্থায় তাদের দাবি ছিল, এটা বক্তব্য ছিল, এটা পর্যাপ্ত তথ্য প্রমাণও ছিল, মন গড়া কথা নয়। আজকের এই প্রেক্ষাপটে এসে জামাতের দিক থেকে এই বক্তব্যটার মধ্যে কিন্তু অনেকগুলো অর্থ লুকায়িত আছে। খুব সতর্কতার সাথে তারা বলেছে তারা নির্বাচন পিছাতে চায় না, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল গত কিছুদিন ধরে যে তারা এনসিপির সাথে মিলে অথবা এনসিপি জামাত সহ কয়েকটি দল মিলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। একটা পর্যায়ে পেছানোর ষড়যন্ত্র করছে এতটুকুর মধ্যে আর ছিল না, বলছিল যে নির্বাচন বানচাল করতে চায় তারা, নির্বাচন হতে দিতে চায় না তারা। তো ওই জায়গা থেকে এখন এসেছে যে না, পিছাতে চায় না। গতকাল পর্যন্ত আরেকটা বাক্য ছিল তাদের যে জেনেতন নির্বাচন তারা চায় না। তাহলে কি নির্বাচন চায়? চায় নিরপেক্ষ নির্বাচন। তো আমাদের এটা ভাগ্যের পরিহাস হোক আর বাস্তবতার জেরই হোক, যে শুধু নির্বাচন বললে কাবার হয় না, সুষ্ঠু নির্বাচন বলতে হয়, নিরপেক্ষ নির্বাচন বলতে হয়, অবাধ বলতে হয়, গ্রহণযোগ্য বলতে হয়। তো কারো যখন কোনো জিনিসে ঘাটতি থাকে সে এটা একটু জোর দিয়ে বলে। সরিষার তেল বললে কাবার হয় না, বলতে হয় খাঁটি সরিষার তেল। এরকম নানান কিছুতে, ওষুধপত্র পর্যন্ত এখন গরুর দুধের ক্ষেত্রে খাঁটি গরুর দুধ না খাঁটি গরুর দুধ, ওখানে বললে আবার বলে যে গরু খাঁটি নাকি দুধ খাঁটি, কোনটা খাঁটি। অর্থাৎ আপনার খাঁটির মধ্যে যখন ভেজাল হয় তখন এইসব কথা আসে। তো এরপরও এইসব কথা হওয়া ভালো, চাপে রাখার প্রশ্নে। তো জামাত কোন জায়গাতে মাঠ অসমতল দেখছে সেটা এখনো পরিষ্কার করেনি। আর বিএনপির অবস্থা যেটা সবচেয়ে দুর্গতিকর অবস্থা, বিএনপি হয়তো মুখে পুরোটা বলছে না। এত বড় এক বিশাল দল এই মুহূর্তে বলতে গেলে আপনি যদি ভোটের বাইরেও যদি সাদা চোখেও বিবেচনা করেন, বিএনপিকে যদি ফার্স্ট পজিশনে ধরেন তাহলে সেকেন্ড যাকে ধরবেন মার্কিং তার ধারে কাছেও নয়, বিশাল ব্যবধান। ওই রকম একটা দল কিন্তু এগুলো হজম করতে হচ্ছে। কখনো হজম করতে হচ্ছে যে সংখ্যানুপাতে হবে, কখনো হজম করতে হচ্ছে যে স্থানীয় নির্বাচন আগে হবে, এটা আগে একটু সহ্য করে নেন, পরে জাতীয় নির্বাচন দেবেন। এরকম একটা অবস্থায় বিএনপিকে যে দুর্গতিতে ফেলা হয়েছে, বিএনপি খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু পুরো বহিঃপ্রকাশ কিন্তু ঘটাচ্ছে না। জেদে হোক, ক্ষোভে হোক, নানানভাবে মাঝে মধ্যে দু একটা বাক্য বলে। কিছুদিন আগে বোধহয় খেয়াল করেছেন যে অধৈর্য হয়ে বিএনপির একজন নেতা বলেই ফেলেছেন যে সরকার যদি নির্বাচন দিতে দেরি করে তারা এই শিডিউল ঘোষণা করে দেবে। এটা কিন্তু একেবারে বলার জন্য বলা না, জেদ, ক্ষোভ, অধৈর্য হয়ে উঠছে। কিন্তু এই দলটি নির্বাচনের জন্য প্রস্তুত, আবার একটা নির্বাচনমুখী দল এই দলটি। এমনও না যে তারা বলছে যে না দ্রুত একটা নির্বাচন দিয়ে দেন, কি নির্বাচন, যে দিনেরটা রাতে করে দেন অথবা বিনা ভোটেই করে দেন। যেহেতু এই রেফারেন্স আছে বাংলাদেশে, তারা কিন্তু ওই রকম নির্বাচন চাচ্ছে না, তারা চাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। কিন্তু তাদের এই চাওয়ার পথে ওখানেও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নেই।
এনসিপির থেকে মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, বয়সে ছোট কিন্তু প্রশ্ন করা হচ্ছে খুব বড় বড়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তারা সেখানে অবস্থান কর্মসূচিও পালন করেছে। আবার মাঝে মধ্যে স্থানীয় সরকার নির্বাচন যেন আগে হয় ওই দাবিও জোরদার করছে। কয়েকদিন ধরে আবার বাজারে নতুন করে এসেছে, যেটা পুরনো ছিল কয়েকদিন থেমেছিল, যে সংখ্যানুপাত, এখন এটা আরো ছোট করে বলা হয় পিআর। তো এরকম একটা অবস্থায় বিএনপির জন্য কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নাই, তারা এটা বলে না। এখন না বললেও তাদের বেদনা কিন্তু গণমাধ্যমের কর্মী হিসাবে আমরা কিছুটা মালুম করি, টের পাই। ওই জায়গায় এনসিপি একটু এক ধরনের সুখের মধ্যে আছে, যে আমরা ভালো ডিস্টার্ব করতে পারছি, নির্বাচনের পথে হোক, প্রশাসনের পথে হোক। আবার এনসিপিরও কৌশলগত কিছু পরিবর্তন আমরা খেয়াল করি গত কয়েকদিন থেকে। এক সময় তাদেরকে কিংস পার্টি বলা হতো, বা তারাও ধন্য হতেন সরকারের সাথে তারা আছেন, এটা তো সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখনো বলছেন কেউ কেউ, কিন্তু সেটা আসলে গ্রহণযোগ্য হচ্ছে না। সরকারের সাথে থাকা দোষণীয় না, কারণ এটা তো স্বৈরাচারী সরকার না, বা সেনা সমর্থিত সরকার না, বা সেনা সরকার নয়। অতএব সাথে আছি, এটা বলা দোষের কিছু না। আর প্রধান উপদেষ্টা তাদেরকে একটু স্নেহ করেন, এটাও একটা প্রাপ্তি। কিন্তু গত কয়েকদিন তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে হুমকি দামকি দিচ্ছে মাঝে মধ্যেই। ওই বিএনপি যেরকম বলেছে যে আমরাই শিডিউল ঘোষণা করে দেব, তারাই কথা বলছে ঘোষণার ক্ষেত্রে, জুলাই ঘোষণার ক্ষেত্রে, যে যদি দেরি হয় তারা সেটা নিজেরা ঘোষণা করে দেবে। কিন্তু ওই ঘোষণা দেওয়ার সক্ষমতা এখন কিন্তু আর এনসিপির নেই, ওইটার সময় চলে গেছে। বিপ্লব বা অভ্যুত্থান যখন নিজেদেরকে দাবি করবে যে আমরা বিপ্লবী, আমরা অভ্যুত্থানকারী, তখন ওগুলো সচরাচর ঘটনার সমসাময়িক সময়ে ঘটে যায়। উদাহরণ বলা যায় 5 তারিখ অর্থাৎ 5 আগস্টে তারা ওই ঘোষণা দিয়ে দিতে পারতো, কেউ না করতো না। কিন্তু ওই সময়টা এমনই ছিল যে আমাদের মিরাজরা, অর্থাৎ আমাদের যাদেরকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র বলতাম, তখনও তো এনসিপি নামের কিছু ছিল না। সোনামণি, যাদুমণি যা করে তাই শুদ্ধ লাগতো, ভালো লাগতো। আপনি মনে করে দেখেন, তখন তারা জুলাই মাসটা টেনে লম্বা করে ফেলছে, 36 পর্যন্ত নিয়ে গেছে, যেটার নাম 36 জুলাই। কিন্তু যখন বাস্তবতার কাছে আসলেন, দেখলেন যে না, 36 দিয়ে চলে না, ওইটার নাম আসলে 5 আগস্ট। তো ওই বাস্তবতার মধ্যেও এখন তারা আছে, ভালোভাবে আছে। বিশেষ করে গত কয়েকদিন, সম্ভবত আজকে 3য় দিন চলছে, 7ম দিন, ভালো রেসপন্স পাচ্ছে। কিন্তু এটাও আমি পজিটিভলি দেখব, যে তারা একটা নতুন বন্দোবস্ত চায়, নতুন একটা পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু আফসোস লাগে ভিন্ন জায়গায়, যে নতুন বন্দোবস্তের কথা বলে মাঠে গিয়ে তারা কিন্তু কাজ পুরনোগুলোই করছে। তো পুরনো বন্দোবস্ত বা প্রথাগত বন্দোবস্ত বলতে আমরা বিএনপির রাজনীতিকে বুঝি, আওয়ামী লীগের রাজনীতিকে বুঝতাম, জামাত, জাতীয় পার্টি, তারা যে রাজনীতি করে ওইটাকে আমরা প্রথাগত বলতাম। আসলেই একটা নতুনত্ব দরকার ছিল। ওই দলগুলোর মধ্যে একটা যে আচার আচরণ, স্বভাব, বৈশিষ্ট্য, একঘেয়েমি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম, যে নতুনরা যদি কিছু একটা দিতে পারে। ওই প্রত্যাশা, এরই মধ্যে তারা মাঝে মধ্যে আশাবাদ জাগাচ্ছে যেমন সত্য, কষ্টও বেশি দিচ্ছে। বিশেষ করে তাদের কারো বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে যে যেটা আমাদের শুনতেও খুব কষ্ট লাগে। তাদের কাছ থেকে আমরা ওটা প্রত্যাশা করি না। আর তারা তো বিজয়ীদের কিন্তু ত্রুটি বেশি হয়, এটাই স্বাভাবিক। বিজয়ীদের কাছে প্রশ্ন বেশি ছড়া হয়। প্রথাগত একজন রাজনৈতিক নেতা বা কর্মী কোনো একটা অপ্রাসঙ্গিক কাজ করলে, অবান্তর কাজ করলে মানুষের মধ্যে এক ধরনের সহ্য করার অভ্যাস হয়ে গেছে, যে ও তো এটা করবেই, বা এগুলো তারা করেই থাকে। কিন্তু নতুনরা করলে ওটা কিন্তু কষ্ট দেয়। যেমন উদাহরণ বলি, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক, বিশেষ করে চাঁদাবাজির অভিযোগ আসছে, প্রশাসনে তদবিরবাজির অভিযোগ আসছে। এগুলোর মধ্যে কিন্তু নতুন বন্দোবস্ত ইঙ্গিত করে না। কেউ নগদের কাণ্ড তো আমরা শুনেছি, নগদে তারা কি করেছে। কেউ ক্যাশের কাণ্ড করছে, কেউ বিকাশের কাণ্ড করছে। এগুলো কিন্তু আমাদেরকে যেমন কষ্ট দিচ্ছে, তাদের ইমেজও নষ্ট করছে। যদি তারা টের না পায়, এটা তাদের ব্যর্থতা। যদি মনে করে যে শুধুই আমাদেরকে খামাখা অভিযুক্ত করছে, আর অভিযোগ আসলে হয়ে গেল নাকি, ওগুলো কিন্তু নতুন বন্দোবস্ত না। অভিযোগ আসবে কেন, অভিযোগ যেন না আসে, এই বিষয়ে পর্যাপ্ত সতর্কতার দরকার আছে। অন্য দল হলে কিন্তু এভাবে আসতো না। অন্য দলের নেতাকর্মীরাও কিন্তু কথা বলে, নারী সহকর্মীদের সাথে 24 ঘন্টার মধ্যে 7-8 ঘন্টা কথা বলা লোক আছে অন্য দলেও। কিন্তু আপনারা যখন 2 মিনিটও কোনো নারী সহকর্মীর সাথে কথা বলবেন, কী সব শব্দ উচ্চারণ করেন, ওটা কিন্তু বাজারে চলে আসছে। এখন আপনি বলবেন আমাদেরগুলো আসে কেন, আপনাদেরগুলো বেশি আসবে, আসাটাই স্বাভাবিক। আপনাদের দিকে দৃষ্টি বেশি। আরও পরিষ্কার করে বললে, আপনাদের প্রতি উচ্চাশা বেশি, আশা বেশি, আকাঙ্ক্ষা বেশি। ওই বাস্তবতাটা যার যার জায়গা থেকে আপনাদের ইন্ডিভিজুয়ালি উপলব্ধি করার বিষয় আছে।
আমি এ পর্যায়ে মোহাম্মদ মিরাজ মিয়ার কাছে আসতে চাই। একই প্রশ্ন, আপনারা এই প্রথমবারের মতো গণসংযোগ করছেন সারা দেশে, সেখানে কি আসলে মাঠ পর্যায়ের অবস্থা কি? সেখানে কি লেভেল প্লেইং ফিল্ড আছে কি নেই, সেই ধরনের কোনো কিছু কি আপনারা টের পান বা বুঝতে পারছেন যে লেভেল প্লেইং বা জনগণের কি অভিব্যক্তি বা তারা কি বলছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভাইকেও ধন্যবাদ। সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি হচ্ছে জুলাই মাস জুড়ে জুলাইয়ের স্মৃতিচারণ, সেটি সহ জুলাই শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলিদের খোঁজখবর নেওয়া এবং জনগণের কাছে যাওয়া, নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা কি প্রত্যাশা করে, সেই প্রেক্ষিতে আমরা আসলে দেশ গড়তে জুলাই পদযাত্রা মাসব্যাপী একটি কর্মসূচি নিয়েছি। আজকে আমাদের 7ম দিন চলমান। আজকে আমাদের সিরাজগঞ্জ এবং পাবনাতে কর্মসূচি চলছে। তো ওই জায়গা থেকে আমরা যেটি দেখছি, মাঠ পর্যায়ে মানে জনগণের যে সাড়া, সেটি আসলে অভূতপূর্ব। যে একটা রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম হবে বা সেখানে আসলে মানুষ কোনো কিছুর বিনিময় ছাড়া তারা স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করবে, আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে এসে এসে পরামর্শ দিবে, এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে আসলে সচরাচর বিগত 53 বছরে দেখা যায়নি। তো এই জায়গা থেকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বিভিন্ন নিউজ মাধ্যমে দেখেছেন যে কী পরিমাণ সাড়া পড়ছে। এক্ষেত্রে আমরা সিগনিফিকেন্ট যে চেঞ্জগুলো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশের গত 53 বছরের ইতিহাসে যদি আমরা নির্বাচনের দিকে তাকাই, আমরা হচ্ছে 1991 সালে 90-এ স্বৈরাচার পতনের পর 91-এর যে নির্বাচনটা হয়েছিল, তারপরে 1996 যে নির্বাচন, তারপর 2001 সাল, বাংলাদেশের নির্বাচনী যে হিস্ট্রি আছে ইতিহাসে, এই 3টা নির্বাচনকে সবাই মোটামুটি সুষ্ঠু বা ভালো নির্বাচন হিসেবে কল্পনা করে বা চিন্তা বা বিবেচনা করে। এখন এই জায়গা থেকে আপনি যদি দেখেন যে 2001 সালের নির্বাচনের পরে 2002 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত এই যে মাঝখানে 23টি বছর বাংলাদেশে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এই গত 23 বছর ধরে দেশের যারা নাগরিক আছে তাদের যে ভোটাধিকার, সেটিও তারা প্রয়োগ করতে পারেনি। এবং গত তিনটি ইলেকশন আমরা দেখেছি যে দিনের ভোট রাতে আমিঢামি ইলেকশন হয়ে এই তরুণ প্রজন্ম, যাদের আজকে বয়স 18 থেকে আপনার প্রায় 41-এর কাছাকাছি, তারা কিন্তু গত এই 23টি বছর ভোট দিতে পারেনি। তো ওই জায়গা থেকে আসলে আমরা বলছি যে এই যে নতুন যে প্রজন্মটা আসছে, এরা কিন্তু আগামী যে নির্বাচন আছে, এটা কিন্তু তারা কি একটা ভূমিকা পালন করবে। তো ভাই এখানে যেটা বললো যে বর্তমান নির্বাচনী প্রেক্ষাপটে বিএনপি যেই অবস্থানে আছে, তার আশেপাশেও কোনো দল নাই, এই জায়গাটা আসলে আমি সম্পূর্ণ দ্বিমত করতে চাই। কারণ আগের যে নির্বাচন আর এই 2025 বা 26-এ যে নির্বাচনটা হবে, এখানে কিন্তু পার্থক্য অনেক। এখানে আমি একপাক্ষিকভাবে আসলে কোনো দল কি আসলে ওইভাবে বলতে পারবেন না যে আপনি আসলে কোন দল আসতেছে। আমরা যেটা দেখছি যে এই যে 18 বছর বয়স থেকে 41 বছর বয়স, যারা বিগত 23 বছর সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নাই, এই সংখ্যাটা কিন্তু এই আগামী নির্বাচনে 26 সালের নির্বাচনে এটা হচ্ছে আপনার 64%-এর মতো। তো এই জায়গায় কিন্তু আগামী নির্বাচনে কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে বলে আমরা বিশ্বাস করছি। তো ওই জায়গা থেকে এই যে একটা তরুণ সমাজ যারা নতুন ভোট দিবে, তো তাদের তো জাস্ট আপনি নির্বাচন বা ভোট এটি চাইলে আপনি যে কোনো সময় করে ফেলতে পারেন, কিন্তু ওই যে সুষ্ঠু নির্বাচনের যে কথাটি আসছে, এটি এই কারণেই আসছে কারণ এই নতুন প্রজন্ম যাতে ভোট দিতে পারে, এই পরিবেশটা থাকে। সে কারণে আমরা বারবার বলছি যে বর্তমানে আমরা যেটি দেখেছি 5 আগস্টের পরে, এটি এক ধরনের সরকারের ব্যর্থতায় আমি বলবো যে আমাদের এই যে নির্বাচন 300 আসনে যে নির্বাচন হবে, এখানে প্রায় 45,000-এর মতো আমাদের ভোট কেন্দ্র আছে। তো এই যে বিশাল কর্মযজ্ঞ, এই ভোট কেন্দ্রগুলো আসলে নিরপেক্ষতার সাথে এগুলা দেখাশোনা করা, এগুলা পাহারা দেওয়া, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এখন ওই পর্যায়ে আছে। আমরা গতকালকেও দেখেছি যে কেউ চাঁদাবাজির অভিযোগে তাকে থানায় গ্রেফতার করে পুলিশ নিয়ে আসছে, তো দেখি যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা দল বেঁধে এসে থানা ভাঙচুর করে ওই আসামিকে থানা থেকে নিয়ে যাচ্ছে। তো যেখানে থানা থেকে রাষ্ট্রের একটা আইন শৃঙ্খলার একটা জায়গা, যেখানে থানা থেকে একটা ইনস্টিটিউশন, যেখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী থাকে, সেই থানা ভাঙচুর করে আসামি নিয়ে যাচ্ছে এবং পুলিশের ভ্যান থেকেও আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ওই জায়গা থেকে 45,000 ভোট কেন্দ্রে ওই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মেনটেন করার মতো এই সক্ষমতা এই সরকার এখন পর্যন্ত দেখাতে পারেনি। তো যে কারণে আমরা বলছি যে এই যে নির্বাচনে কিভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা এই ভোট কেন্দ্রগুলো 45,000 এটা রক্ষা করবে, এটা আসলে অস্পষ্ট। দ্বিতীয়ত আমরা যে বলছি যে এই যে নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, তাদের পুনর্গঠনও আমরা শুনতেছি যে তাদের পুনর্গঠন হবে, এটি একটি ইতিবাচক দিক। কিন্তু আমরা এটি জানতে চাই, আমরা বারবার বলে আসছি যে দীর্ঘ 23 বছর পরে একটা নতুন প্রজন্ম ভোট দিবে, তারা সুষ্ঠুভাবে ভোট দিতে
পারবে কিনা এটা এনশিওর করার জন্য আপনি অন্তত আগে 2-3টা সিটি কর্পোরেশন ইলেকশন আপনি দেন। আপনি স্থানীয় সরকার নির্বাচন দিলে সমস্যা কোথায়? এই যে ঢাকা সিটি কর্পোরেশনে জনাব ইশরাক হোসেনকে নিয়ে যেই নাগরিকদের যে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, তো ওই জায়গা থেকে আমরা বলছি যে আপনি এই মানুষের জনগণের দুর্ভোগও কমতেছে এবং আপনার নির্বাচন যে কমিশন তার সক্ষমতাটা যাচাই হচ্ছে। আপনি যদি অন্তত কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন বা কয়েকটা জেলায় আপনি স্থানীয় সরকার নির্বাচনটি দেন, তাহলে আপনার সক্ষমতাও যাচাই হচ্ছে এবং এটার নিরপেক্ষতা বা সুষ্ঠুতা থাকতেছে কিনা ওইটাও জনগণ জানতেছে। তো এই জায়গা থেকে আমরা বারবার বলে আসছি যে আমরা আসলে নির্বাচন পিছানোর কথাও কখনো বলি নাই, নির্বাচন বানচাল করার কখনোই বলি নাই। আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তিনি সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই সরকারের উচিত অন্ততপক্ষে যদি নির্বাচন নিয়ে কোনো সমস্যা তৈরি হয় তাকে অন্তত একটি ডেট ঘোষণা করুক, একটি ফিক্সড করুক, ডেট ফিক্সড করে তারপরে সংস্কার যে কার্যক্রম সেগুলো তারা চলমান রাখুক, যাতে কোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি না হয়। তো ওই জায়গা থেকে কিন্তু আমরা কখনো নির্বাচন বিরোধী ছিলাম না, কিন্তু আমরা যেটি বারবার বলছি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি কিন্তু আসলে ওই পরিমাণ উন্নতি হয়নি, যেটি সরকারের এক ধরনের ব্যর্থতা। দ্বিতীয়ত আমরা বলছি যে নির্বাচন কমিশনারের সক্ষমতা আছে কিনা সেটি অন্তত নির্বাচনের আগে কয়েকটা সিটি কর্পোরেশন কিংবা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে সে যাচাই করতে পারে। তৃতীয়ত আমরা বলছি যে এই যে 2024-এ আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, এটা তো আসলে শুধু নির্বাচনের জন্যই আসলে এই 25 বা 24-এর জুলাই আন্দোলন ঘটেনি। যে কারণে আমরা বলছি যে একটা রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর যাতে পরিবর্তন ঘটে, এই কাঠামোর পরিবর্তনের জন্য আমরা বারবার বলে আসছি যে প্রথমত হচ্ছে এই যে রাষ্ট্রের যে বেসিক সংস্কার, যেটা আমাদের যেই কাঠামো থেকে ফেসিবাদীর উপাদান সরিয়ে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি করবে, এই কাঠামোতে সংস্কার ইস্যুতে যে সকল রাজনৈতিক দলগুলো একমত হবে, যেগুলো মেজর সংস্কার রাষ্ট্রের, ওই সংস্কারগুলো নিয়ে একটা জুলাই সনদ তৈরি করতে হবে এবং এই জুলাই সনদটা হবে আগামী নির্বাচনের পরে যে বা যারাই ক্ষমতায় আসুক আগামীর বাংলাদেশে তারা যেন ওই জুলাই চার্টারটা মেনে চলতে বাধ্য হয়। আমরা জুলাই সনদের বিষয়ে আপনি বললেন, আসলে জুলাই সনদটা কোন পর্যায়ে আছে? জুলাই সনদ নিয়ে এত সময় ক্ষেপণ কেন হচ্ছে, কি মনে হয় আপনাদের দিক থেকে কি কিছু বলা হচ্ছে? আমরা দিক থেকে আমরা বারবার এটি বলছি যে ভাই কিছুক্ষণ আগেও বললেন যে আমরা বয়সে তরুণ কিংবা ছোট, কিন্তু কথা বলি অনেক বড় বড় কথা। কিন্তু এই জায়গাটা দেখেন, আপনি যদি আপনি সংস্কার করবেন, তো এই জায়গায় আপনি যদি রাষ্ট্রের বেসিক কাঠামোগত পরিবর্তন যেগুলোতে নিয়ে আসতেছে, যেই কাঠামো আপনার আরেকটা হাসিনা তৈরি করতে বাধা দিবে, ওই ধরনের কাঠামো যদি আপনি তৈরি না করে একটা নির্বাচনে চলে যান নামে মাত্র সংস্কার করে, তাহলে ওই সংস্কার তো আমরা মেনে নিব না। আমরা বলছি যে রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য যাতে আরেকটা শেখ হাসিনা তৈরি না হয়, সেজন্য প্রাইম মিনিস্টারকে কীভাবে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা যায়, এজন্য আমাদেরকে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমাতে হবে। যিনি দলের প্রধান হবেন তিনি সংসদের প্রধান হতে পারবেন না। আমরা বলছি যে একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি তিনি জীবন নির্বাচন হতে পারবেন না। আমরা বলছি যে প্রাইম মিনিস্টারকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য আমাদের জাতীয় সাংবিধানিক কাউন্সিল প্রয়োজন হবে। আমরা বলছি যে পার্লামেন্টের লোয়ার হাউসে যে আইনগুলো হয় সেগুলো রিভিউ করার জন্য আপার হাউস পরিষ্কার। কিন্তু বিষয়টি যেটি হচ্ছে যে জুলাই সনদ কথা বারবার বলা হচ্ছে বা বিভিন্ন টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে জুলাই সনদ বা জুলাই ঘোষণা হবে, কিন্তু সেই জায়গাটায় অগ্রগতি নেই কেন? আপনারা কি বলছেন? আমরা আবার বলছি যে এই জায়গাটা অগ্রগতি হচ্ছে না, যে রাষ্ট্রের বেসিক এই কাঠামোগত সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো কিছু দল একমত হচ্ছে, আবার বিএনপির মতো কিছু দল তারা এই সংস্কারগুলোতে বাগড়া দিচ্ছে। তো যে কারণে আসলে অনেকগুলো সিদ্ধান্ত আপনি দেখবেন যে সংস্কার কমিশনের যে আলোচনাগুলো হচ্ছে, সংলাপগুলো, সেখানে সব রাজনৈতিক দল সারাদিন আলোচনা করে একটা জায়গায় এসে একটা সিদ্ধান্ত উপনীত হয়, সেখানে বিএনপিকে যখন এটা ভেটু দেয় তখন আর সেটা নিয়ে আর সামনে আগানো যাচ্ছে না। তো এইভাবে যখন লেন্দি প্রসেসটা হবে, আপনার এই সংস্কারে কোন কোন সংস্কারে একমত হচ্ছে রাজনৈতিক দলগুলো, ওই প্রসেসটাও কিন্তু আপনার বাধাগ্রস্ত হচ্ছে। তো ওই প্রসেস যখন বাধাগ্রস্ত হচ্ছে, সংস্কারে একমত হওয়া নিয়ে যখন বাধাগ্রস্ত হচ্ছে, তখন তো আপনারা আর এই জুলাই সনদটা করতে পারবেন না। তো জুলাই সনদ যদি না হয়, তাহলে আপনি আসলে আগামীর বাংলাদেশ কি নিয়ে পরিচালিত হবে এটা নিয়ে কিন্তু তরুণ প্রজন্মের একটা আশঙ্কা থেকে যাচ্ছে। যে কারণে আমরা যে গণসংযোগগুলো করছি, সেখানে কিন্তু তারাও বলছে যে এই প্রজন্ম শুধুমাত্র নির্বাচনের জন্য জুলাই আন্দোলনে আমরা যাইনি, আমরা রাষ্ট্রের বেসিক কাঠামোগত পরিবর্তনে আপনারা যেই ভয়েসটা রেজ করছেন আমরা সেটার সাথে আছি, আপনারা লেগে থাকুন, আমরা আপনাদের সাথে। মিরাজ, আমরা বুঝতে পেরেছি। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। মিরাজের কথা একটি বিষয় আমরা বুঝতে পেরেছি, যেটা হচ্ছে যে বিএনপি সংস্কারের বা বিএনপির বিরোধিতার কারণে এটি হচ্ছে না বা বিলম্ব ঘটছে। আপনি কি তাই মনে করেন? তেমনটি মনে করার সুযোগ কম, বরং এই ধরনের কথা বললে বিএনপি কষ্ট পাবে। জি, আমরা গতকাল দেখেছি যে বিএনপি অনেক বিষয়ে তারা একমত হয়েছে, অনেক বিষয়ে তারা ছাড় দিয়েছে। এরপরে ছাড়ের মাত্রাটা আপনি দেখেন, যার জীবনে ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ারও ক্যাপাসিটি নেই, অথবা জীবনে 2-4 বার নির্বাচন করেছেন, বারবার জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, ওই লোককে যদি বলা হয় যে আপনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সে তো একবারেই রাজি হবে। তার তো প্রধানমন্ত্রী হওয়ার ক্যাপাসিটি নাই, এমপি হওয়ার ক্যাপাসিটি নাই। তো ওই জায়গায় বাংলাদেশে যেটা প্রমাণিত ভোটের রাজনীতিতে,
যে একাধিকবার প্রধানমন্ত্রী হওয়ার সক্ষমতা বলেন অথবা পার্সোনালিটি বলেন সেটা বিএনপিতে আছে। তো ওই রকম একটা দল এই জায়গায় ছাড় দিয়েছে, এটি কিন্তু যেন তেন বিষয় নয়। অনেকে ধারণাও করেনি যে বিএনপি এই জায়গাটাতে ছাড় দিয়েছে। আবার সংস্কার আমরা আজকে করছি, এত বারবার বলছি, জপছি তসবি জপার মতো। বিএনপি আরও 3-3.5 বছর আগে 31 দফা সংস্কার দিয়ে রেখেছে। চারটেখানি কথা নয়, কিন্তু ওই সময়ে, কোন সময়ে একটা ফ্যাসিস্ট সরকার যাদেরকে চোখে চোখ রেখে ওই সংস্কার প্রস্তাব দিয়েছে, ওই বাস্তবতা আমলে নিতে হবে। এরপরে মিরাজদের যেটা হচ্ছে, তারা ভালো ডিবেট করেন, এই বিষয়ে প্রস্তুতি আপনাদের আগেও ছিল, এখনও হোমওয়ার্ক ভালো, কথা ভালো ভালো বলেন, সফলও হন। যখন আন্দোলন করছিলেন তখন আওয়ামী লীগের দিক থেকে বলা হয়েছিল যে এগুলো ছোট মুখে বড় কথা বলে, তো ওরা কিন্তু একটা বড় কাজ করে দেখিয়েছে। তো এই বড়ত্ব কিন্তু ধরে রাখার বিষয় আছে। তো ধরে রাখতে গিয়ে তারা আবার একটা শব্দ ব্যবহার করছে যে নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত মানে এইটা না যে আমি আওয়ামী লীগ বা বিএনপি ভাত খায়, আমরা আর ভাত খেলাম না, অন্য কিছু খেলাম, এটা নতুন বন্দোবস্ত না, এটা প্রথাগত বিষয়। অথবা আওয়ামী লীগ বিএনপি মুখ দিয়ে ভাত খায়, আমরা মুখ দিয়ে খাওয়া বন্ধ করে দিলাম, আমরা নাক দিয়ে ঢোকানো শুরু করে একটা কেরিশমা দেখালাম, তা নয়। প্রথাগত বিষয় অস্বীকার করা যাবে না। যেটা বলা হচ্ছে, মিরাজরা যে একটা ঝুঁকিতে আছেন, নিজেরা টের পাচ্ছেন কিনা, দিনে দিনে আরও ঝুঁকিতে পড়ছেন। জুলাই সনদ না হওয়া পর্যন্ত বিদ্যমান ব্যবস্থা বা বিদ্যমান আইনে মিরাজরা কিন্তু এখনও ফৌজদারি মামলার আসামি। 5 আগস্ট যেটা ঘটেছে, যদি আপনার সনদ না হয়, সেটা কিন্তু বড় রকমের অপরাধ। এরই মধ্যে আপনি খেয়াল করেছেন বোধহয়, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় একটু উচ্চারণ করেছেন অনেক দিন পর যে এটা একটা দাঙ্গা ছিল, এটা একটা সন্ত্রাস ছিল। এখান থেকে কিন্তু ভাববার বিষয় আছে। তো ওই ক্ষেত্রে বিএনপির মতো বিশাল একটা দলকে চটিয়ে এই মুহূর্তে আর সনদ করার বাস্তবতা নেই। কিন্তু সনদ অত্যন্ত জরুরি, শুধু ছাত্রদের জন্য না, আগামী দিনের রাজনীতির জন্য, এমনকি বিএনপির জন্য। বিএনপি কিন্তু বলছে যে আমরা ছাত্রদের পেছনে ছিলাম অথবা সমর্থন ছিলাম, তার মানে কি ফৌজদারি অপরাধের আসামি আপনিও। বিষয়টা কিন্তু আওয়ামী লীগের রাজনীতি বুঝতে হবে যে আওয়ামী লীগ এদেশের প্রাচীন দল, চালাকি বলেন চাতুরি বলেন, তাদের ধারে কাছে এখনও অনেকে পৌঁছতে পারেনি। তাদের মাঝে মধ্যে কথাই কিন্তু বলা হয়, যেটা সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বলেও ফেলেছেন যে তিনি আরও কতটা খুনের লাইসেন্স পেয়েছেন। এমনও বলেছেন যে সমন্বয়কদের কে যেন একটা বিয়ে করেছে, তার শ্বশুরবাড়ির ঠিকানাটা নিয়ে রাখো। আপনি বুঝতে পারছেন বাস্তবতাটা কোথায়? ওই ক্ষেত্রে একটা সনদ জরুরি। তো সনদ কিন্তু এখন আর নিজেরা আপনারা দিতে পারবেন না, ওই সময় চলে গেছে, বিএনপিকে লাগবে। কিন্তু ওই জায়গায় যদি এসে বলেন যে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, এটা তাদের জন্য কষ্টকর হয়। তারা এর মধ্যে কিন্তু বলে ফেলেছে যে সংস্কারের নামে খানাপিনা বেশি হয়। এটাও কিন্তু ক্ষোভের কথা, বিরক্তির কথা। এই সংস্কারের নামে, মিরাজের হয়তো বয়স কম, মনে আছে কিনা, 1/11-এর সময় সংস্কার শব্দটা সারাদিন ব্যবহার হতো। সংস্কার অর্থ তখন খুব খারাপ অর্থ ছিল, গালি ছিল একটা। বিএনপিতে কিছু সংস্কারবাদী চিহ্নিত হয়েছিল যে এদের নাম সংস্কারবাদী। ওই বিএনপি এখন বলে যে না, আমরা সংস্কার চাই। তাহলে বিএনপির পরিবর্তনটা দেখেন কত বিশাল পরিবর্তন। আর যুক্তি হিসাবে যেটা বলছেন, একটু না বললেই নয়, যে 2-1টা স্থানীয় সরকার নির্বাচন হলে প্র্যাকটিস ভালো হতো, হোমওয়ার্ক ভালো হতো। একটা নির্বাচনও এই সরকার, এই নির্বাচন কমিশনের অধীনে হয়নি। শুধু একটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নির্বাচনও নয়, প্রজ্ঞাপনও দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, শুধু শপথ পড়ানোর পর্বটা বাকি। ওইটা কিন্তু একতরফাভাবে অনেকটা বানচাল করে দিতে পেরেছেন আপনারা, ওইটা আপনাদের সক্ষমতা। তো যখন একটা নির্বাচনের শুধু শপথ অংশটুকু আপনারা বানচাল করতে পারেন, ভবিষ্যতে আপনারা আরও কি না যেন বানচাল করেন, ওই রকম একটা আতঙ্ক কিন্তু রাজনীতির ভেতরে খুব আলোচিত। আপনারা খুব এজেন্ডা নিয়ে ওই কাজটাতে সক্ষম হয়েছেন, এটা কিন্তু ভালো দৃষ্টান্ত নয়। একইভাবে এটা সরকারকেও বিব্রত করেছেন, নির্বাচন কমিশন তার কাজেও বাধা দিয়েছেন, তাকে আরও অন্য কাজ করতে দেওয়ার সুযোগ ছিল। এরই মধ্যে যে কারণে অনিবার্যভাবে সামনে চলে এসেছে যে এই নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে হবে। আপনাদের দিক থেকে এটা বলা হয়েছে। আবার ওই দিক থেকে বিএনপি থেকে দেখেন যে এই সরকারকেও পুনর্গঠন করতে হবে। তারা কিন্তু এর মধ্যে বলছে যে সরকারের আয়তনটা আরও ছোট করে আনতে হবে, আর এই ছোটো করার সময় যেন তাদের যে 2জন আছেন ওই 2জনকে যেন বাদ দেওয়া হয়। আপনি দেখেন কথা কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। তো এই অবস্থাটা লেভেল প্লেয়িং ফিল্ড স্বাভাবিকভাবে নষ্ট করবে। আর আরেকটা বিষয় না বললেই নয়, আপনি খুব যৌক্তিকভাবে তুলে ধরেছেন যে বিএনপির দিকে মিন করে যে তারা আসামি ছুটিয়ে নিয়ে এসেছে। আপনারা এটা নিয়ে তীব্র প্রতিবাদ করতে পারতেন, কিন্তু করেন নাই। কেন করেন নাই? কারণ এই আমলনামা আপনাদেরকে আগেই কলঙ্কিত করে রেখেছে। আপনারা খোদ রাজধানীতেই
ধানমন্ডিতে আসামি ছুটে নিয়ে এসেছেন আপনাদের হান্নান মাসুদ নামে যিনি আছেন। তো এতে করে আপনাদেরও কিন্তু ওইটা নিয়ে আর সমালোচনা করার জায়গাটা রাখলেন না, নতুন বন্দোবস্তের সপক্ষে আবহাওয়া রাখলেন না, আপনারা ক্রমে পুরনো বন্দোবস্তের দিকে যাচ্ছেন। তো ওখানেও লেভেল প্লেয়িং যদি ধরেন যে বিএনপি আর আপনারা তো এক লেভেলে সমান গেছেন। আমি মিরাজের কাছে আসতে চাই, আপনার কাছে আবারও আসবো মোস্তফা কামাল ভাই। লেভেল প্লেইং ফিল্ড নিয়েই কথা হচ্ছিল। আমার প্রশ্ন ছিল যে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, বা এবং নির্বাচন নিয়ে যে জনগণের কোনো শঙ্কা আছে কিনা, যেটি গোলাম পরওয়ার বলেছেন, আমি সেই বিষয়ে আপনার কাছে আবার জানতে চাইবো। আমি একটু বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া। মিরাজের কাছে আমার প্রশ্ন ছিল লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে, যেটি মোস্তফা কামাল ভাইও বলছেন বেশ কয়েকবার লেভেল প্লেইং ফিল্ড। এটি আসলে উত্তরটা আমি পাইনি। আরেকটি বিষয় আপনি বলছেন যে, আপনিও বলছেন বা এনসিপি জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড যদি নাই থাকে তাহলে স্থানীয় সরকার নির্বাচন করে বা এই দাবিটা কেন? এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা যেটা বারবার বলছি, যে স্থানীয় সরকার নির্বাচনটা দিলে আপনি কয়েকটা জায়গায় সক্ষমতা যাচাই হবে এবং এটা আসলে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে কিনা, ওখানে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটছে কিনা। আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস কিন্তু অত্যন্ত ভয়াবহ। সেখানে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু সেখানে পোস্ট ইলেকশন যে ভায়োলেন্স হয়, সেখানে মানুষের জীবন দিতে হয়েছে। মানে প্রত্যেকটা ইলেকশনে কিন্তু এই নির্বাচনী সহিংসতায় কিন্তু অসংখ্য মানুষ নিহত হয়েছে। তো ওই জায়গা থেকে আসলে এই আগামী নির্বাচনটা, বর্তমানে মাঠের যে রাজনীতি, ওটা কিন্তু একটা সহিংসতা অবস্থায় আছে। তো ওই জায়গাটা দূরীভূত করা ছাড়া আমরা মনে করছি যে এই মুহূর্তে ওই ধরনের পরিস্থিতি আসলে তৈরি হয়নি। নির্বাচনের তারিখ যেটা ঘোষণা করেছে, নির্বাচন ওই সময়ই হবে। কিন্তু আমরা যেটা বারবার বলছি, এই তরুণ প্রজন্ম যেটা বারবার বলছে, আমরা বলছি যে এই যে জুলাইয়ের যে ঘোষণাপত্র 2024 যে জুলাইটা হয়েছে, জুলাই আন্দোলনটা, এই জুলাই আন্দোলন একটা প্রোক্লামেশন বা ঘোষণাপত্র অবশ্যই জরুরি। আপনি যদি ইতিহাস দেখেন, 1975-এর পট পরিবর্তনের পরে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, জিয়াউর রহমানের মানে আপনি বলছেন লেভেল প্লেইং ফিল্ড নেই, কিন্তু তারপরেও স্থানীয় সরকার নির্বাচন দরকার, যে টেস্টের জন্য যে আসলে পরিস্থিতি কি হচ্ছে। তো ওই জায়গা থেকে আমরা বারবার বলছি যে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য আপনার এই সরকার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, ওই পরিস্থিতিটা উন্নতি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে জুলাই নির্বাচনের আগে জুলাইয়ের যে সনদ, অর্থাৎ আগামীর বাংলাদেশ কিসের উপর পরিচালিত হবে, সেই সনদটা তৈরি করতে হবে। পাশাপাশি জুলাইয়ের একটা ঘোষণাপত্র প্রয়োজন। ঘোষণাপত্রটা এই জন্য প্রয়োজন, আমি যেটা ইতিহাসে চলে গিয়েছিলাম, যে জিয়াউর রহমান প্রেসিডেন্ট যেটা করেছিলেন, উনি 75 সালে যখন ক্ষমতায় আসলেন পট পরিবর্তনের মাধ্যমে, ক্ষমতায় আসার পর 75 থেকে 1979 সাল পর্যন্ত তিনি যে কাজটা করেছেন, তিনি কিন্তু একটা সামরিক শাসক থেকে তিনি পর্যায়ক্রমে রাজনৈতিক দল তৈরি করেছেন, তিনি মত প্রকাশের স্বাধীন করে দিয়েছেন, পত্রিকাগুলো ওপেন করে দিয়েছেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে এসেছেন। একটা তিনি সামরিক শাসন থেকে তিনি বেসামরিক শাসনের দিকে তিনি গিয়েছেন। পরবর্তী দেখা গেছে এই যে যখন তিনি সামরিক শাসন ছিলেন, এই সময়ে তিনি ক্রান্তিকালীন যে সমস্ত তিনি ফরমান জারি করেছিলেন, সামরিক ফরমান থেকে যে সমস্ত আইনি তিনি বাস্তবায়ন করেছিলেন, তার এই সংস্কার কার্যক্রমগুলোর জন্য, এগুলাকে আসলে তার বৈধতা দেওয়ার জন্য তার কিন্তু পরবর্তী সংসদের কাছে যেতে হয়েছে। এখন পরবর্তী সংসদে কিন্তু জিয়াউর রহমানই ক্ষমতা এসেছিলেন, যে কারণে তার সামরিক শাসন আমলে তার যত সামরিক ফরমান ছিল, যত আইনি বা বিধিমালা যেগুলো ছিল, এগুলো কিন্তু তিনি যখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন, তখন কিন্তু তার সামরিক কার্যক্রমের তিনি ওই সংসদের মাধ্যমে সেগুলো বৈধতা দিয়েছিলেন। এখন এই যে এই সরকারে আমরা বারবার যে কারণে বলছি এই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তো গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি আমরা যে কারণে বলছি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই সরকারের যে সংস্কার বিষয়ক যে একমত হচ্ছে রাজনৈতিক দলগুলো, এই জায়গাটা থেকে আমরা আসলে সন্ধিয়ান এই জায়গায় ঝুঁকিপূর্ণ এই প্রজন্মের জন্য, এই কারণ বিএনপি থেকে তারা ওপেনলি বলছে যে তারা যদি এই সরকারের কোনো সংস্কার তারা মেনে নেবে না, তারা প্রয়োজনে চেঞ্জ করে ফেলবে নির্বাচনে পরে। তো এই জায়গাটায় আমরা বলছি যাতে চেঞ্জ করতে না পারে, 90-এর মতো যাতে এই জুলাই সনদটা যাতে 90-এর মতো করে না হয়। 90-এ 3 দলীয় রূপরেখা হয়েছিল, নির্বাচনে এসে পরবর্তীতে দেখি যে আমরা সেই রূপরেখা ভঙ্গ হয়েছে। তো এ কারণে আমরা বলছি যে এই যে সরকার, এই সরকারের কার্যক্রমগুলো, এই যে জুলাই সনদ বলি, জুলাই ঘোষণাপত্র বলি, বা যে সকল বিষয়ে সংস্কারে সকল রাজনৈতিক দল একমত হবে, এগুলোর আসলে বৈধতা কে দিবে? তো এই সরকার কিন্তু ডিপেন্ড করতে হচ্ছে যে পরবর্তী যেই সংসদ আসবে, পরবর্তী সংসদ থেকে বৈধতা নিতে হবে। তো এই জায়গা থেকে আমরা বারবার বলছি যে
এই পরবর্তী সংসদের যে বৈধতা নিতে হবে, এই জায়গা থেকে এখানে দুইটা মাধ্যম হতে পারে। একটা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করতে হবে, যে বা যারাই আগামীতে সরকার গঠন করবে তারা এই সরকারের এই সংস্কারগুলোকে বৈধতা দিবে। অথবা যদি এই ধরনের আস্থা না থাকে, তাহলে আমরা বারবার বলছি যে তাহলে সরকারকে গণভোটে যাওয়া উচিত। যে রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে একমত হয়েছে, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বার হবে, পার্লামেন্টে আপার হাউসে পিআর হবে, এটার ব্যাপারে রাজনৈতিক দল একমত হয়েছে, এবার গণভোট হ্যাঁ বা না। তো যদি গণভোট হয়ে যায় তাহলে আর এটা পরবর্তী সংসদের কাছে নির্ভরশীল হতে হচ্ছে না, সরকার এখানেই এটা বাস্তবায়ন করতে। আমি আবারও আসবো এই জায়গা থেকে আমরা বলছি যে লেভেল প্লেইং ফিল্ডের পাশাপাশি এই যে সংস্কার কার্যক্রমগুলো, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এটাও গুরুত্বপূর্ণ। জি, এই পিআর নিয়ে আমি আপনার কাছে আবার আসবো। আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। তার আগে একটি বক্তব্য আমি শুনতে, আমরা জামায়াতের নেতার বক্তব্য শুনলাম। এবার একজন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে সেগুলোতে স্থিতিশীল সরকার নেই। নতুন একটা বাক্স নিয়ে হাজির হয়েছে, রঙিলা বাক্স। সেই রঙিলা বাক্সের সিদ্ধান্ত হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, আনুপাতিক হারে নির্বাচন। এই পিআর পদ্ধতি যেসব দেশে আছে, কোনো দেশে এটা একটা স্থিতিশীল সরকার নেই, স্বাভাবিক গতির সরকার নেই। পিআর পদ্ধতিকে আপনি কিভাবে দেখছেন? দুইটির কিন্তু বিভক্ত হয়ে গেছে, পিআর সহ এবং পিআর ছাড়া। বিএনপির যেই নেতা এই বক্তব্য রেখেছেন বা এই মন্তব্য করেছেন, তিনি তথ্য নিয়েই বলেছেন। সেটা বিশ্বের যে কয়েকটা দেশে এই পিআর পদ্ধতি, একটা তো স্থিতাবস্থা নেই, আবার না থাকাটা স্বাভাবিক। এখানে আমরা ভোট দিলাম কোনো XYZ, অথবা ভোট দিলাম মিরাজকে, আপনি আগামীকাল গিয়ে দেখলেন ওখানে পাশ করে আছে হিরো আলম, ভোটটা তো দিয়েছিলেন মিরাজকে। অর্থাৎ মার্কায় ভোট দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা বিদ্যমান যে ব্যবস্থাটা আমাদের, আমরা পাশ করাচ্ছি ব্যক্তিকে, শেষ পর্যন্ত কিন্তু আসলে দলকে। তো এরপরও আমাদের এখানে পদ্ধতি হচ্ছে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি বিজয়ী। যুক্তি আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জনের ভোট যোগ করলে দেখা যায় উনি আবার প্রথম জনের চেয়ে বেশি ভোট পেয়ে আছেন। তো এগুলো হচ্ছে বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী এক ধরনের ডিস্টার্ব তৈরি করা এই মুহূর্তের জন্য অন্তত। কারণ এই মুহূর্তে খুব দরকার ছিল, যেটা তারা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর করা দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর না হওয়া পর্যন্ত লেভেল প্লেয়িং আসবে না, নাম্বার 1। কারণ এখন লেভেল হচ্ছে, আপনি যদি এইভাবে লেভেল মিলান যে আমরা 2টা ডিসি বদলিয়েছি, বিএনপি 3টা করেছে, এনসিপি 2টা করেছে, জামাতও 1টা করেছে, তাহলে মোটামুটি একটা লেভেল হয়েছে। আপনি খেয়াল করে দেখুন, গত কোরবানি ঈদে খুব গন্ডগোল ছিল বিভিন্ন গরুর হাটে, ওখানে কিন্তু শেষ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়েছে, মারামারি করেনি, আর একটা বোঝাপড়া হয়েছে। এখনও আপনি সিলেট অঞ্চলের পাথরকুয়ার এগুলো তো যান, বিভিন্ন বালু মহলা যান, ওখানে কিন্তু লেভেল প্লেইং আছে, ভাগযোগটা ঠিক মতো আছে। শুধু নির্বাচনের ক্ষেত্রে আসলে এইসব শব্দ ব্যবহার করা, মানুষ কিন্তু এগুলোতে ত্যক্ত বিরক্ত, চরম বিরক্ত। 15 বছর যখন নির্বাচনের কথা এসেছে, যে শেখ হাসিনা ছাড়া তো দেশ চলবে না, নির্বাচন দিলেই কি না দিলেই কি, তারপরও দেওয়া দরকার। আবার বিপরীতে দেখেন, শুনতে ভালো লাগবে না মিরাজদের, বাংলাদেশে নির্বাচনের বিষয়ে সবচেয়ে দুর্বল ছিলেন শেখ হাসিনা। খুব আন্তরিক তিনি নির্বাচনের বিষয়ে, বরাবরই, কখনো নির্বাচন ছাড়া তিনি থাকেন না। এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না সিদ্ধান্ত হয়েছে, তিনি কিন্তু ঠিকঠাক মতো চলে গেছেন। গত 3টা নির্বাচন যথা টাইমে, বলতে হয় না যে দ্রুত নির্বাচন দেন, তিনি কিন্তু দ্রুত নির্বাচন দিয়ে দেন। উনি ভেজালটা করেন ভোটে, ভেজালটা করেন তিনি ভোটে, নির্বাচনে ভেজাল করেন না, কিন্তু যথা টাইমে নির্বাচন দিয়ে দেন। দিনেরটা রাতে করে দেন, রাতেরটা দিনে, বিনা ভোটেও করে দিতে পারেন। এরপরে যদি না কুলায়, আমি ডামি স্বামী মামি একটা কিছু একটা, নির্বাচনের নানান মেকানিজম ওনার কাছে ছিল। তো সর্বশেষ যেটা এসেছিল যে এত বড় দেশ, এত বড় অর্থনীতি, শেখ হাসিনা ছাড়া তো আসলে বিকল্প নাই। আবার বাস্তবতা এমন জায়গায় চলে গিয়েছিল যে শেখ হাসিনা ছাড়া অন্য দলও চলে না ঠিকভাবে, ওনার নিজের দল চালাইতে হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে চালানো লাগে, হেফাজতে ইসলাম চালানো লাগে, বাম সংগঠনগুলো কিন্তু ওনারে দেখাশোনা করা লাগতো। জাতীয় পার্টির কে বিরোধী দলীয় নেতা হবে, কে মন্ত্রী কোটায় বা মন্ত্রী মর্যাদায় কিছু পাবে, আবার কার স্ত্রী এমপি হবে, জিএম কাদের স্ত্রী হবে নাকি রুহুল আমিন কাদের স্ত্রী হবে, এটা উনি ঠিক করে দিতেন। রাশেদ খান মান্নানের স্ত্রী হলে আমাদের ইনু সাহেবের স্ত্রীও এমপি হতে পারবেন। অর্থাৎ একেবারে নিজস্ব হোমমেড, যেটাকে বলে ঘরের তৈরি, নিজ হাতের তৈরি। তো এই তামাশার থেকে মুক্ত হতে গেলে কিন্তু দ্রুত একটা নির্বাচন দরকার। এখানে কি নির্বাচন? অবশ্যই সিম্পল এক শব্দ যদি বলি, সবাই যেন ভোটটা দিতে পারে, জি, অন্য কিছু নয়। কারণ আমাদের আগে কি ছিল, নির্বাচন বলতে কিন্তু একটা কালেকটিভ জিনিস, প্রার্থী ঠিক করা, প্রচারণা করা, এরপরে ভোট দেয়া, এরপরে ভোটটা গণনা করা। গণনা করাই কিন্তু শেষ না,
ঘোষণা দেওয়ার একটা বিষয় আছে, যোগ করে আপনারটা আমারে দিয়ে দেওয়া, আমারটা আমারে দিয়ে দেওয়া, ওই ব্যবস্থা বাংলাদেশে তিনি তৈরি করেছেন। যোগফল ঠিক আছে, এবার আমারটা আপনার ঘরে গেল, আপনারটা আমার ঘরে গেল। এই তামাশা বন্ধ করতে গেলে যেটা দরকার, শর্ট কোর্স, মিনিমাম কোর্সের মধ্যে চিকিৎসাটা করা। নির্বাচন এখন আমাদের অনেকটা চিকিৎসার মতো বিষয়। তো এনসিপি যেসব কথা বলছে বা ইদানিং জামাতও যা বলছে বা ইসলামী দলগুলো যা বলছে, হাত পাখা সহ অন্য অন্যরা, এগুলোর মধ্যে কিন্তু প্রথমত বিএনপিকে পেয়ে বসার একটা আলামত আছে, এটা স্পষ্ট, এটা লুকানোর কিচ্ছু নেই। দ্বিতীয়ত আরও একটু সময় চায় তারা, কারণ এনসিপির কথা যদি আসেন, বিএনপি আপনারা যে এই টোনে কথা বলছেন, বিএনপির মতো দল যদি না বলে বসে যে তোমাদের সাথে তো বসবই না, তোমাদের তো নিবন্ধনে নাই, এগুলো কিন্তু নিষ্ঠুরতা এক ধরনের। তো না বললেও কাছাকাছি কিন্তু বলে, বয়স হয়েছে কিনা জিজ্ঞেস করে, কোরবানির হাটের গরুর মতো যে দাঁত কয়টা উঠছে দেখে, ওই দিকটায় যেন না যায়। আপনাদের জায়গার থেকেও কিন্তু দায়িত্ব আছে। এত বড় একটা দলকে চটিয়ে আপনি ঘোষণাপত্র আশা করবেন, ওইটা কিন্তু খুব দুরূহ হবে। জি, মুস্তফা কামাল ভাই, আমি এবার একটু মিরাজের কাছে আসতে চাই। তার আগে একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার বিরুদ্ধে উপজেলা কমিটি গঠনের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মনিরামপুর শাখার কয়েকজন নেতা অভিযোগ করেছেন, একটি আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য জেলা পর্যায়ের 3 নেতা তাদের কাছে 2.5 লাখ টাকা দাবি করেছেন। তারা বলেন, সিটি প্লাজার ছাদে নিয়ে গিয়ে আলোচনার এক পর্যায়ে মেহেদী হাসান তাদের কাছে কমিটি দেওয়ার শর্ত হিসেবে 2,50,000 টাকা দাবি করেন। তখন তারা আপত্তি জানালে জেলা নেতারা বলেন, 80 জনের খসড়া তালিকা আছে, প্রত্যেকে যদি 2,000 টাকা দেয় তাহলেই তো 1,60,000 টাকা হয়ে যায়। অভিযোগকারীরা আরও বলেন, স্কুল কলেজ পর্যায়ের অ্যাডহক কমিটিতেও আহ্বায়ক পদের জন্য 2 লাখ এবং সদস্য পদের জন্য 1 লাখ টাকা করে আদায় করা হয়েছে বলে তারা জেলা নেতাদের মুখ থেকে শুনেছেন। তাদের দাবি এ সংক্রান্ত অডিও রেকর্ড প্রমাণ হিসেবে তাদের কাছে আছে। এ বিষয়ে অভিযুক্ত সংগঠক মেহেদী হাসান দাবি করেন, সানি, শরীফ ও সাইমুম নিজেরাই আমাদের গ্রুপে মেসেজ দিয়ে কমিটির জন্য যোগাযোগ করেন। 2.5 লাখ টাকা চাওয়া হয়েছিল মজা করে, কোনো সিরিয়াস দাবি ছিল না। এটি আসলে কেমন ধরনের মজা? আর এই ধরনের চাঁদাবাজি কি আসলে আমরা দেখতেই থাকবো? না, এই জায়গাটি থেকে আমরা যেটি বলছি যে 2024-এর গণ অভ্যুত্থানের যাদের নেতৃত্বে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি কিন্তু একটি সর্বদলীয় ব্যানার ছিল। এখানে জামাত, এনসিপি, বিএনপি, অন্যান্য সব রাজনৈতিক দল এই ব্যানারে আন্দোলনটি করেছে। এবং গত 3 থেকে 4 মাস আগেই কিন্তু আমাদের আহ্বায়ক বলে দিয়েছে যে বৈষম্য বিরোধীর ব্যানারে এই সমন্বয়ক পরিচয় এগুলো আর এক্সিস্ট করে না। এই বৈষম্য বিরোধী ব্যানারে যদি কেউ চাঁদাবাজ করে, পুলিশ যেন সাথে সাথে ব্যবস্থা নেয়। তো ওই জায়গা থেকে বৈষম্য বিরোধী এখন এটা স্বাধীন বা স্বতন্ত্র হিসেবে একটি প্ল্যাটফর্ম হিসেবে আছে এবং এটি সর্বদলীয় প্ল্যাটফর্মই ছিল। তো ওই জায়গা থেকে আমরা বলছি যে রাষ্ট্রের আসলে দলমত নির্বিশেষে যেই চাঁদাবাজি করবে ওইটার বিরুদ্ধে আমরা, যেই দুর্নীতিবাজ করবে, কমিটি বাণিজ্য করবে, সবগুলোর বিরুদ্ধে আমরা। ভাই একটা উদাহরণ টানলেন যে হচ্ছে ওই যে থানা থেকে ছাড়িয়ে আনার, যে আমরাও তো আসলে হান্নান মাসুদকে যে কাজটা করেছে, আমরা কিন্তু হান্নান মাসুদকে আমরা একটা শোকজ লেটার আমরা দিয়েছিলাম। পরবর্তীতে কিন্তু আমাদের দলের কোনো নেতাকর্মী কিন্তু আর এই ধরনের কার্যক্রমে এঙ্গেজ হয় নাই। আচ্ছা, সেই শোকজের উত্তরটা কি ছিল? ওই জায়গা থেকে হান্নান মাসুদ সে বলেছে ওখানকার যে স্থানীয় পরিস্থিতি মিলে সে আর এই ধরনের কার্যক্রমে সে আর কখনো জড়াবে না। এবং ওই ইনসিডেন্টের পর থেকে কিন্তু এনসিপি এই ধরনের কোনো কার্যক্রমে আর জড়ানোর কোনো অভিযোগ কিন্তু আপনারা পাবেন না। কিন্তু আমরা যেটা বলছি, অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু এটা বন্ধ করতে পারছে না, তাদের কন্টিনিউয়াসলি ব্যাপারগুলো ঘটছে, থানা ঘেরাও করা, ভেঙে আসামি নিয়ে আসা, এনসিপি কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। তো এই জায়গা থেকে আসলে আমরা যেটা মনে করি যে চাঁদাবাজ হোক, দুর্নীতিবাজ হোক, আমরা এটা আমার নিজের দলের হলেও আমরা কিন্তু সেটার ব্যবস্থা নিচ্ছি। আমাদের বিরুদ্ধে যাদের দুর্নীতির অভিযোগ এসেছে আমাদের পার্টি হিসেবে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এটা হচ্ছে। আর পিআর ইলেকশন নিয়ে আপনি যেটি বলেছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু রাজনৈতিক দলগুলোর অবস্থান বিবেচনা করেন, আপনার বিএনপি পিআর নিয়ে তারা কী চাচ্ছে, বিএনপি একটা কেমন ধরনের জাতীয় সংসদ চাচ্ছে? বিএনপি চাচ্ছে যে তাদের 31 দফায় আছে যে তারা একটা জাতীয় সরকার গঠন করবে। তো জাতীয় সরকারের মানে হচ্ছে আপনি সব রাজনৈতিক দলের একটা পার্টিসিপেশন আপনি পার্লামেন্টে রাখবেন, যাতে পার্লামেন্টটা আসলে ইনক্লুসিভ হয়, সব দলের অন্তর্ভুক্তি থাকে। এখন জামাত বা ইসলামিক দলগুলো তারা কী চাচ্ছে? তারা চাচ্ছে যাতে এই সব দল যাতে তারা যত পরিমাণ ভোট পায় সেই অনুপাতে যেন তারা সংসদে আসতে পারে। তো এখন তারা পিআর চাচ্ছে আপার হাউস এবং লোয়ার হাউসে। তো তাদের পিআরে তাদের দাবি হচ্ছে যাতে যাদের সমর্থন আছে, ভোট পাবে 2% কিংবা 3%ও পায়, তাদের অনুপাতিক হারে যেন ওই 2% তারা আসন পায়। অর্থাৎ তারাও কিন্তু একটা সর্বদলীয় সংসদ চাচ্ছে। এখন এনসিপি কি চাচ্ছে?
এনসিপি চাচ্ছেও কিন্তু ধরেন এই আমাদের পার্লামেন্টের যে আপার হাউসটা আছে, ওই আপার হাউসটা যদি আপনাকে করতেই হয় তাহলে ওই আপার হাউসটা যাতে ফাংশনাল হয়। একটা আইডিয়ালি একটা আপার হাউসের এটা কাজ কি, একটা আপার হাউসের রাষ্ট্রের আপার হাউসের কাজ হচ্ছে আপনার এই যে পার্লামেন্টারিয়ান যারা আছে নিম্ন হাউসে আছে তারা তাদের আসনভিত্তিক কার্যক্রমে ব্যস্ত থাকে, তাদের ওই নির্দিষ্ট টেরিটরি ওই জনগণের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। রাষ্ট্রের আইন, সংবিধান, মানবাধিকার আইন বলি, বৈদেশিক আইন বা পররাষ্ট্রনীতি, এই ব্যাপারগুলো তাদের জানাশোনা থাকে না। যে কারণে আপনার পার্লামেন্টে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয় ওই সিদ্ধান্তগুলোকে রিভিউ করা, সংশোধন করা, সাংবিধানিক বিষয়ে আলোচনা করা, এটা হচ্ছে আপার হাউসের কাজ, বৈদেশিক নীতিগুলো কাজে। তো এই কারণে আমরা বলছি যে আপার হাউসটা যাতে ফাংশনাল হয়, এই ক্ষেত্রে এনসিপির দাবি হচ্ছে লোয়ার হাউসে যেভাবে আছে ওইভাবেই চলুক, আর আপার হাউসের ক্ষেত্রে আপনি পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভে নিয়ে আসলে ওখানে সব দলের একটা ইয়ে থাকতেছে। তো এই ক্ষেত্রে জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা আমরা যেটা বলছি যে এই যে সংস্কার কমিশন থেকে তারাও কিন্তু তাদের প্রস্তাব লোয়ার হাউসে বর্তমানে যে পদ্ধতিতে আছে ওই পদ্ধতিতে চলবে, আর আপার হাউসে তারা চায় যে পিআর সিস্টেমে। তো এই জায়গা থেকে দেখেন বিএনপির তারা যেটা চাচ্ছে জাতীয় সরকার, আপনি যদি নিম্ন কক্ষে যেভাবে আছে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম ওইভাবে থাকে এবং আপার হাউসে যদি পিআর থাকে, তাহলে বিএনপির যে জাতীয় সরকার ওইটারও একটা রিফ্লেকশন ওখানে ঘটতেছে। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা পার্লামেন্টে ইনক্লুসিভ পার্লামেন্ট চায় তাদেরও কিন্তু তখন একটা ঘটতেছে, ওখানে সংমিশ্রণ প্রতিফলন ঘটতেছে। এবং এনসিপি যে দাবি জানিয়েছে যে লোয়ার হাউস যেভাবে আছে এভাবে আর আপার হাউসে পিআর হবে, তাহলে কিন্তু সব দলগুলারই কিন্তু একটা প্রতিফলন ঘটতেছে যদি আমার নিম্নকক্ষে ফার্স্ট পাস দিয়ে পোস্ট থাকে আর উচ্চকক্ষে যদি আমার পিআর পদ্ধতিতে থাকে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে সব রাজনৈতিক দলগুলো মোটামুটি এটা নিয়ে আলোচনা তিক্ততা হইলেও দিন শেষে আসলে এটার দিকেই যাবে, যে আমি বিশ্বাস করি যে নিম্নকক্ষে যেভাবে আছে বর্তমানে ওই সিস্টেমে, আর আপার হাউস যেটা ওইটাতে পিআর পদ্ধতিতে যাবে। জি, আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই আবার, যে আমরা যে প্রসঙ্গটি তুলছিলাম যে বৈষম্য বিরোধী কমিটি গঠন নিয়ে, মানে উপজেলা কমিটি গঠনে জেলা কমিটির নেতারা উপজেলা কমিটির যারা আসবে তাদের কাছে 2.5 লাখ টাকা দাবি করেছেন। এটি যখন প্রকাশ হয়ে গেছে তখন বলছেন যে এটি মজা করার জন্য বলা হয়েছে। এইটি কেমন মজা? তারা যেখানে বলছে একটা নতুন বন্দোবস্ত তারা করবে, শুনতে তো ভালো লাগে যে একটা নতুন বন্দোবস্ত যদি হতো, আসলেই তাদের প্রতি মানুষের যে স্নেহ ছিল, ভালোবাসা ছিল, আমি কিন্তু ছিল শব্দটা ব্যবহার করছি এই কারণে, ওইটা এখন নেই। তারা যদি ওই নমুনাটা দেখাতে পারতো যে একটা নতুন বন্দোবস্ত, অর্থাৎ প্রথাগত রাজনৈতিক দলগুলো যেভাবে চাঁদা বকরা খায় তারা অন্তত সেটা না করতো। একেবারে নতুন কিছু দিয়ে ফেলতে পারবেন বাংলাদেশকে, ওটা সম্ভব নয়, কারণ আমাদের এই আলো, এই বাতাস, এই মাটির দৃষ্টি আমাদের এগোনো লাগবে। তো ওই জায়গায় অন্তত ছোট ছোট দাগের কয়েকটি ঘটনা, চাঁদাবাজি, বকরাবাজি, এগুলো যদি বন্ধ হতো, বা অন্তত তারা না জড়াতো, বা চলছে বাজারে তাদের সংশ্লিষ্টতা নেই, সেটা কিন্তু সুন্দর দেখাতো। এরই মধ্যে নানান ঘটনায় তারা এনসিপি প্রমাণ করেই দিয়েছে যে তারা আসলে নতুন বন্দোবস্তের মধ্যে নেই। আপনি যেটা বললেন মিরাজ, যে 5 আগস্ট তো একটা নির্বাচনের জন্যই 5 আগস্ট হয়নি। তো 5 আগস্ট তো এই জন্যও হয়নি যে আপনাদের 2-3 জন উপদেষ্টা হবে, আপনাদের থেকে 2-3 জন নিয়ে একটা উপদেষ্টা হবে, তারা কিছুদিন ক্ষমতায় থাকবে, এরপরে আপনারা একটা দল করবেন, ওগুলো তো ছিল না 5 আগস্টের কথা। তো নির্বাচনকে অন্য কিছুর সাথে মিলানোটাই কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার নয়। মিলানোতে এখন হয়েছে কি, কেউ বলছে নির্বাচন আগে, কেউ বলছে সংস্কার আগে, কেউ বলছে না বিচার আগে, কেউ বলে যে না নির্বাচন যদি আগে হয়েও থাকে তাহলে স্থানীয়টা আগে হোক। এই যে আলাপ করা, পিঠ চুলকানো আলাপ করা, অর্থাৎ সময় ক্ষেপণ করা। আমাদের কুমিল্লা অঞ্চলে বলে যে কোনো এক লোক একটা কিছু কাজ করতে চায়, সে ওটা বলে না, সে কিছুক্ষণ হাসি দেয় খামাখা, আর এই ফাঁকে মাঝে মধ্যে একটু কাশি দেয়, এই ফাঁকে সে তার আসল কাজটা সেরে নেয়, অর্থাৎ ক্ষমতাটা লেন্দি করে ফেলে। তো আপনারা বিএনপিকে ডিস্টার্ব করার বিষয়ে যথেষ্ট সক্ষম হয়েছেন এর মধ্যে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনাদের কিন্তু তারপরও যথেষ্ট সম্ভাবনা আছে, এখনও আছে। নিশ্চয়ই আপনার কাছেও তথ্য আছে, বাইরের যে সফরগুলোতে মানুষ কিন্তু আপনাদেরকে আদর করছে, স্নেহ করছে, কিন্তু দিন যত যাচ্ছে বিএনপি যত কষ্ট পাচ্ছে, বিএনপি যত সন্দেহের মধ্যে পড়ছে, এটা যেমন সত্য, আপনারাও কিন্তু টার্গেটে পড়ে যাচ্ছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আরও শক্তিশালী করছেন, বড় দল বিএনপি। আবার বিএনপির মতো একটা দল এত বড় ছাড় দেয়, নিয়মিত আপনাদের সাথে বসে, তারা এখানকার বাংলাদেশের কনটেক্সটে তারা বনেদি দল। আওয়ামী লীগের পরবর্তীতে যদি আপনি ইতিহাস ঘাটেন যে বড় দল, বনেদ খানদান বলেন, তারা বড়, তো আপনারা তাদের সাথে কিন্তু বিরোধে জড়িয়ে যাচ্ছেন মাঝে মধ্যেই, অকারণেই, যেটা নিয়ে বিরোধের কিছু ছিল না। তো আপনারা একটা রাজনৈতিক দল করেছেন, সেই অধিকার আপনাদের আছে, ধীরে ধীরে আপনারা সামনের দিকে এগোবেন, ওই অধিকারও আছে, ওই সম্ভাবনাও আছে। তো রাজনীতিতে সম্ভাবনার ক্ষেত্রে যেটা বলা হয় যে পুঁজি দরকার, ওই পুঁজি আপনাদের বেশি। সেটা কি?
যে আপনারা বৈষম্যর অবসান চেয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে বৈষম্যর অবসান চায়। একজন রিক্সাওয়ালা তার মতো চায়, একজন ভ্যান গাড়ি যে চালায় সে তার মতো চায়, আপনার আমার মতো যারা আমরা চাকরি করি তারাও তাদের মতো একটা বৈষম্যর অবসান চাই, ব্যবসায়ীরা চান, চাকরিজীবীরা চান। কিন্তু ওই জায়গায় বৈষম্যের অবসানের নামে যে নতুন এক বৈষম্য তৈরি হচ্ছে ঘরে ঘরে, জনে জনে, দলে দলে, ওইটাতে কিন্তু বিএনপি হয়তো সামলাতে পারবে। কারণ এই দলটি 15-16 বছর নির্যাতিত হতে হতে একদম তামাকাশা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরাট ঘটনা যে এরকম অত্যাচারের মধ্যে একটা দল নাই হয়ে যায়নি। এখন আছে বিভ্রান্তিতে আছে, ডিস্টার্বের মধ্যে আছে। প্রতিনিয়ত আপনারা ডিস্টার্ব করতে পারছেন বিএনপিকে, কিন্তু আপনারাও কিন্তু ঝুঁকিমুক্ত থাকছেন না। ওইটা আপনাদের দলীয়ভাবেও ভাবনার বিষয় আছে, যার যার জায়গা থেকেও ভাবনার বিষয় আছে। আপনারা মেধাবী, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আপনাদের যোগাযোগ আছে, এটাও নিয়েও সন্দেহ নেই। নিশ্চয়ই ওই জায়গায় যদি যোগাযোগটা একটু কাজে লাগান, যে আপনাদের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে, এটা আপনাদের জন্য বোধহয় দেশের জন্য ভালো। আমি মিরাজের কাছে আসতে চাই একেবারে শেষ পর্যায়ে, খুব সংক্ষেপে বলবেন 1 মিনিটে, যে আসলে এই যে বিএনপিকে ডিস্টার্ব করা বা আপনাদের নিজেকে ঝুঁকির মুখে নেওয়া, মোস্তফা কামাল ভাইয়ের কথা যেটি, আপনি আসলে কিভাবে দেখেন এই বিরোধ থেকে কিভাবে বের হয়ে যেতে পারবে রাজনৈতিক দলগুলো? এই জায়গা থেকে দেখেন, আমরা আগেও বলেছি আমরা আসলে বিএনপি বিরোধী না, বা বিএনপির প্রতি আমাদের কোনো বিদ্বেষও নেই। কারণ বিগত 15 বছরে ফেসিবাদের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকারটা তারাই হয়েছে। এবং আমরা নির্বাচনের বিরোধী না, আমরা যেটার বিরোধী হচ্ছে মানে একটা নেগোসিয়েশনের মাধ্যমে, পার্লামেন্টে কয়েকটা আসন ভাগাভাগির মাধ্যমে কোনো একটা রাষ্ট্র কাঠামোর সাথে আমরা একটা আপোষ করবো, এটা আমরা চাই না। আমরা চাই যেই সংস্কারের উদ্দেশ্যে, যেই রাষ্ট্র কাঠামো তৈরি করার উদ্দেশ্যে 2000 মানুষ শহীদ হয়েছে, তাদের ওই যে আকাঙ্ক্ষা, সেটার একটা বাস্তবিক প্রতিফলন ঘটুক আগামী রাষ্ট্র ব্যবস্থায়। ওই জন্য আমাদের এই সংগ্রামটা, আমাদের এই লড়াইটা। তো ওই জায়গা থেকে আসলে যত বড়ই দলই বলেন না কেন, যত বনেদি দল বলেন না কেন, আমরা চাই না যে আমরা কারোর সাথে আপোষ করি, যতদিন না পর্যন্ত ওই ধরনের রাষ্ট্র কাঠামোটা আমরা বিনির্মাণ করতে পারছি। তো ওই জায়গা থেকে আমরা বারবার বলছি, এই নতুন বাংলাদেশে একটি নতুন কাঠামো হবে, যেই কাঠামোতে আমাদের গণতন্ত্র বজায় থাকবে, আমাদের ইনক্লুসিভিটি থাকবে, সকলের মত প্রকাশের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে। তরুণ প্রজন্মের যে অপার যে সম্ভাবনা, এই সম্ভাবনাটাকে যাতে আর কোনো স্বৈরাচার নষ্ট করতে না পারে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটার পক্ষে আমাদের সবসময় ভয়েস থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।